প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। নমস্কার, সুপ্রভাত। ফ্রেন্ডসের জলসা ঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি উমা সরকার চলে এসেছি আজকে আপনাদের জন্য সকলের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে। আমি জানি তার পরিচয় আমাকে আলাদা করে দিতে হবে না। এই মুখটা আপনাদের সকলের প্রিয় মুখ। সেই মানুষকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি, সৌরভ চন্দ্রদা। ধন্যবাদ এখানে আসার জন্য। কেমন লাগছে বলুন এখানে এসে? ভীষণ ভালো একটা অ্যাটমসফিয়ার, আর আপনাকে পেয়েছি, খুব ভালো লাগছে। আর আমি তো আপনাকে পেয়ে ধন্য। থ্যাংক ইউ। আমি জানি যারা নাচ ভালোবাসেন আলাদা করে এই নামের সাথে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এই নৃত্যগুরুকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। থ্যাংক ইউ। আপনি হচ্ছেন আমাদের সকলের প্রিয় মানুষ। এই যে সকলের প্রিয় মানুষ হয়ে ওঠার এই অনুভূতি, এইটা কেমন লাগে আপনার? হ্যাঁ, এটা তো ভীষণই ভালো লাগে, কারণ প্রিয় হতে সবসময় সব মানুষেরই ভালো লাগে, মানে প্রিয় মানুষ হওয়া আর কি। আর যেখানে ছোট ছোট বাচ্চাদের থেকে শুরু করে বয়স্কা মানুষ সকলের প্রিয় হওয়া, তো সেখানে সত্যি খুব আনন্দের। মোর বাঙালি একদম আপনার জন্য পাগল হয়ে যায়। আমি তো বিশেষ করে যখন দেখি কাজগুলো, আর তখন ভাবি আমি নিজে খুব নাচ ভালোবাসতাম একটা সময়, কিন্তু হয়ে ওঠেনি যেটা হয় আমাদের সময়ে, যে মেয়েদের বাঙালি মেয়েদের নাচ আবার হবে। কিন্তু এই কথাটাই কিন্তু যাবো আপনার কাছে, এই যে বাঙালি মেয়েদের নাচ কি করে হবে, পরে সংসার করবে, নাচ নিয়ে তো অনেক দূরে এগোনো যায়। নিজের পায়ে শক্ত একটা মাটি তৈরি করা যায় অনায়াসে। তাহলে কি বলবেন আমাদের দর্শকদের কাছে, যে পরবর্তী যে আমাদের জেনারেশন উঠে আসছে, নাচের স্বপ্ন দেখছে, তারা কি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আটকে থাকবে, মায়ের স্বপ্ন পূরণ করবে, না নিজের নৃত্যশিল্পী হয়ে ওঠা সেই পূরণ করবে স্বপ্নটা? দেখো উমা, খুব ভালো একটা প্রশ্ন, এবং আজকের দিনে মানে প্রচন্ড যুগোপযোগী একটা প্রশ্ন তুমি যেটা করলে। এটা অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই। হ্যাঁ, কিরকম ভাবে তুমি নিজে ধরো, তুমি ডান্সকে ভীষণ পছন্দ করতে, কিন্তু যেটা তুমি করে উঠতে পারোনি, কিন্তু তোমার ভালো লাগা বা ভালোবাসা তোমার এখনো রয়েছে, তাহলে তুমি এখনো নাচটা শুরু করতে পারো। অর্থাৎ তোমার নাচ শেখার কোনো বয়স নেই। এটা একটা হচ্ছে আমি তোমার দিক থেকে বলে রাখলাম আর কি। কেন পারো না, তোমার একটা জিদ ছিল যে তুমি শুধু এডুকেশনে থাকবে না, তুমি এডুকেশনের বাইরে একটা কিছু করবে, এবং এই জিদ থেকেই তুমি আজকে যে শুরু করলে এত সুন্দর একটা কবিতা দিয়ে, আমাদের কবিগুরুর কবিতা দিয়ে, যেটার মানে একটা অ্যাটমসফিয়ারটা অন্যরকম ক্রিয়েট করলো। সো আর্টিস্ট একদম শুড বি ডিফারেন্ট, মানে সে সবসময় অন্যদের থেকে আলাদা। কেন আলাদা না, তার ওই জিদটার জন্য আলাদা। আর আমার মনে হয় যারা আজকের দিনে নাচটাকে ভালোবেসে নাচটাকে শিখতে চাইছো, তাদের প্রথমে হচ্ছে ওই জিদটা লাগবে যে আমি শিখবো। কি হতে পারলাম না সেটা নয়, নিজের জন্য শিখবো। নাম্বার 1 এটা, যে আমি শিখতে চাই। আর নাম্বার 2 হচ্ছে যে আজকের প্রফেশনাল ক্যারিয়ার, এই কথাটার মানেটা না অনেক বিস্তারিত, অনেক লার্জ হয়ে গেছে। কারণ কোনো একটা লেডি সে সোয়েটার বুনেও ওটাকে প্রফেশন করছে, কেউ আলপনা দিয়েও প্রফেশন করছে, কেউ গার্ডেনিং করে করছে, কেউ কুকিং করে করছে, কেউ পেট রেখে করছে বাড়িতে। মানে প্রফেশন গুলো এত ডিফারেন্ট হয়ে গেছে যে সেখানে আজকের কোনো মহিলা, পুরুষ আমি ছেড়ে দিয়ে যদি মহিলাই যাই, তো কোনো মহিলাই কিন্তু আজকে বসে নেই। সুতরাং আগামী দিনের সমস্ত বাচ্চা যারা আগামী দিনের লক্ষ্যে এগোচ্ছ, তাদের নাচ নিয়ে যে একটা কত বড় একটা বিরাট পৃথিবী, সেই পৃথিবীতে আগে দেখো, আগে পদার্পণ করো যে তুমি কোন যুগে ছিলে আর কোন যুগে আসতে চলেছো। আমাদের বাবা মারা ওই সময় ভাবতেন পারতেন না, কেন না তখন না প্রচার মাধ্যম ছিল না, তখন রাইট, তখন ওই নাচ শিখবে, স্টেজে পারফর্ম করবে, একটা স্কুল খুলবে, হ্যাঁ ব্যাস হয়ে গেল। কিন্তু এখন নাচ
এই নাচটা এখন সারা পৃথিবীতে একটা বিরাট জায়গা, যার জন্য আমার খুব গর্বিত আমি যে আমার স্কুলে প্রচুর সংখ্যক স্টুডেন্ট যারা এরকম আসে যে আমি রিয়েলিটি শোতে চান্স পেয়ে দিন, কিন্তু এটা তো উদ্দেশ্য হতে পারে না। নাচ শেখার উদ্দেশ্য রিয়েলিটি শো নয়, নাচ শেখার উদ্দেশ্য হচ্ছে আমি নিজেকে প্রেজেন্ট করব কিভাবে। আর এই প্রেজেন্টেশনের বিভিন্ন জায়গা, বিভিন্ন ইভেন্ট হয়ে গেছে, অ্যাওয়ার্ড শো হয়ে গেছে, টেলিভিশন হয়ে গেছে, সিরিয়ালে ডান্স হচ্ছে, সিনেমায় ডান্স হচ্ছে, বিভিন্ন জলসা তো আছেই, সুতরাং অনেক বড় সেকশন হয়ে গেছে। তা হোয়াই নট? এই যে শুধুমাত্রই যে পড়াশোনা করে ওই অঙ্ক শিখে একটা সায়েন্সে না কিছু করলে কিছুই হবে না, সেই জায়গাটা থেকে কিন্তু আমরা অনেক আগে বেরিয়ে এসেছি। এইটা এখন যারা আছেন অভিভাবক অভিভাবিকারা রয়েছেন তাদের একটুখানি বুঝতে হবে, আর যে স্বপ্ন দেখছে তাকে একটুখানি সাহায্য করতে হবে। এক্স্যাক্টলি। আর স্বপ্ন যেন পূরণ করতে পারে। আর ওই জেদটা যে আমি করব, মানে আগেই ভয় পেলে হবে না আর কি। আসলে মানুষ আগেই ভয় পেয়ে যাচ্ছে। আর শুধু নাচ কেন, গান, যে কোনো যে যার প্রতিভা নিয়ে জন্মেছে সে সেটা নিয়েই প্রকাশ করুক। একদম একদম একদম। আর খুব ভালো লাগছে আপনার এই অনুভূতিগুলো আমার সাথে শেয়ার করছেন। আমি জানি দর্শক বন্ধুরা আমার সাথে একদম সহমত হবেন যে এইভাবে বাচ্চাদের পাশে শুধু থাকবেন, আর শিক্ষাগুরু তো আছেই সঙ্গে। আর আপনার এই যে বিস্তার, কোথায় কোথায় আপনার নেই স্কুল, সব জায়গায় হয়ে যাচ্ছে। আর যাদের নেই আমি দেখতে পাই আপনার মানে সোশ্যাল মিডিয়াতে, এখানে একটু আসুন, এখানে আসুন, এখানে আপনি ব্রাঞ্চ খুলুন। তো আপনি কোথায় কোথায় খুলেছেন, যারা এখন আপনার কাছে পৌঁছয়নি একটু বলে দিন তাদের কাছে যে এখানে এখানে আপনার রয়েছে স্কুল, সেখানে সকলে যদি পৌঁছতে পারে। প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, মানে আমি উমাদি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি না খুব নিজেকে প্রচুর জায়গায় মানে ডোর টু ডোর আমার স্কুল হোক, আমি এটাতে বিশ্বাসী নই। মানে আমার মনে হয় যারা চাইছে, আমি দেখেছি, হ্যাঁ মানে চাইতে পারে, মানে এখন স্কুলিং এর জায়গাটা উমাদি খুব ঘরোয়াভাবে আলোচনা করছি বলে বলছি, স্কুলিং এর জায়গাটা এরকম হয়ে গেছে যে আমি নাচ শিখতে চাই, আমার বাড়ির পাশের বাড়িটাতে যদি সৌরভ স্যারের স্কুল হতো তাহলে খুব ভালো হতো, মানে এইরকম। তো সেই জায়গাটায় সেই জায়গাটা হ্যাঁ, ভালো গুরু নির্বাচনটা খুব একটা কঠিন জিনিস। তো তুমি যখন একজন ভালো গুরু নির্বাচন করছো তখন তাহলে তো একটু কষ্ট করে তোমাকে তার কাছে যেতে হবে। হ্যাঁ, কারণ গুরু তোমার বাড়িতে আসবে না, তোমাকে গুরুর কাছে যেতে হবে। সো আশীর্বাদ পেতে গেলে হ্যাঁ, আমার তিনটে স্কুল অল ওভার কলকাতা এবং বাইরের স্কুলগুলো আমি এখন অ্যানাউন্স করছি না। কলকাতা বলতে আমার বাঘাযতীন, সাঁতরাগাছি এবং বেলঘরিয়া, এই তিনটে স্কুল। কারণ একটা একদম সাউথের দিকে, একটা নর্থে, আর একটা মোটামুটি সবাই চলে আসতে পারবে, এই তিনটেকে ম্যানেজ করে আসতে পারবে এবং এই তিনটেতে আসার জন্য কমিউনিকেশন খুব ইজি। সো আমার মনে হয় যে যারা আমার কাছে শিখতে আগ্রহী, যারা আমার স্টাইলকে অ্যাডাপ্ট করতে আগ্রহী, তারা একটু কষ্ট করে বেলঘরিয়া, সাঁতরাগাছি বা বাঘাযতীনে চলে আসতেই পারেন আর কি। এই যে নিরহংকারী মানুষটিকে আমরা দেখছি, তার কথোপকথনের মধ্যে দিয়ে শুধু শিক্ষা প্রদান করার একটা ইচ্ছে, যে শুধু নিজে শিখে নিজের প্রতিভাটাকে গুটিয়ে না রেখে জনসাধারণের মধ্যে বিলিয়ে দিতে আগ্রহী, আমার গায়ে কাটা দিচ্ছে এরকম মানুষ আজও বেঁচে আছেন বলে হয়তো পৃথিবীটা এখনো সুস্থ। এই যে খারাপ অরাজকতা চলছে তার মধ্যে দিয়ে এই ভালো মনটাকে বাঁচিয়ে কিভাবে রেখেছেন, আমার খুব জানতে ইচ্ছে করছে যে এই এটা কি শুধুমাত্র শিল্পী বলেই রয়েছে? হ্যাঁ, শিল্পীদের একটা অন্যরকম অনুভূতি আছে। হ্যাঁ, একটা অন্যরকম মনটা তখনই হয় যারা অনুভূতিটা একটু আলাদা হয়। মানে একই জিনিস আমরা হয়তো, আমি কাউকে ছোট করে বা বড় করে যা আসনে দিচ্ছি না, আমাদের দৃষ্টিভঙ্গিটা, যারা আমরা তথাকথিত সংস্কৃতি সম্পন্ন মানুষ, তাদের দৃষ্টিটা আমরা সবকিছুর মধ্যেই সংস্কৃতিকে খোঁজার চেষ্টা করি। আর যেখানে সংস্কৃতি সেখানেই আনন্দ, আর যেখানে আনন্দ সেখানে তো মন ভালো রাখার কোনো রাখতেই হবে। মানে আমাদের অ্যাটমসফিয়ারটাই এমন তৈরি হয় সবসময়, সকালবেলায় ঘুম থেকে উঠেই রিহার্সালের পরেই একটা পজিটিভ ভাইব।
মানে আমরা নেগেটিভ কিছু কি আর আমাদের মধ্যে নেই? নিশ্চয়ই আছে, কিন্তু নেগেটিভ টাকে একদম দূরে সরিয়ে রেখে একমাত্র আমার মনে হয় সংস্কৃতিই পারে, একটা সংস্কৃতি চেতনা সম্পন্ন মানুষই সুস্থ সমাজ গড়তে পারে, কারণ সে তো ছড়িয়ে দিচ্ছে তার সৃষ্টিকে, না? আর সৃষ্টি তখনই সম্ভব যখন তোমার মন ভালো থাকবে। হ্যাঁ, মানে মনটাকে উল্লাস যদি তুমি রাখো তাহলে সৃষ্টি সুখের উল্লাসে কথাটা তো আছেই। নজরুল ইসলাম বলেই গেছে সৃষ্টি সুখের উল্লাসে। আমরা সত্যি সৃষ্টি সুখের উল্লাসেই থাকবো, কিন্তু মাঝখানে একটা বিজ্ঞাপন বিরতি তো নিতেই হবে। এই গল্পের মাঝখানে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, তারপরে আবারও ফিরে আসছি আমাদের সকলের প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে। কথা দিয়ে কথা রাখার মানুষ আমি উমা সরকার। আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন যে কথা দিয়ে প্রতিদিন আমরা নতুন নতুন শিল্প প্রতিভা আপনাদের সামনে এনে তুলে ধরব, আর সেই কথা রাখার জন্যই আমরা আজকে নিয়ে এসেছি আমাদের সকলের প্রিয় মানুষ সৌরভ চন্দ্র দাকে, যিনি নিজ প্রতিভা প্রকাশ করে চলেছেন প্রতিদিন। অনেক বছরের কর্মকাণ্ড আমরা তার স্বাদ উপভোগ করেছি, আর ভীষণভাবে উপলব্ধি করছি আজকে পাশে পেয়ে। আমি জানি আজকে সকালের আপনাদের সকলের চায়ের কাপটা একটু বেশি মিষ্টি হয়ে যাচ্ছে, কারণ মিষ্টি মানুষের মিষ্টি কথা, তাই তো? কেমন লাগছে আমাদের গল্প করতে? আমি জানি আমার তো ভীষণ ভালো লাগছে, আপনার কেমন লাগছে? আমি এমনি খুব গল্প করতে ভালোবাসি, আর সেটা যদি এত সুন্দর একটা মাধ্যম হয় যেখানে আমার তোমার কথোপকথনের জন্য যদি কিছু সাধারণ মানুষের কিছু জানা হয়, উপকার হয়, তো সেটা তো আরো আনন্দের। সত্যি একটা মানুষেরও যদি এটা মনে হয়, আমি বলবো, কারণ অনেক বিশেষ করে মেয়েদের কথা বলবো আমি, কারণ মেয়েদের অনেক বাধা নিষেধ, এখানে যাওয়া যাবে না, এটা করা যাবে না, এটা নিয়ে এগিয়ে যাওয়া যাবে না, শুধুমাত্র টিচার হয়ে একটা স্কুলে পড়াও, বাচ্চা পড়িয়ে বাড়িতে চলে আসো, 10টা 5টা ডিউটি করো। এখান থেকে বেরিয়ে একটু প্রতিভাকে একটু যত্ন করুন। প্রতিভাকে যত্ন করলে একদম স্বতঃস্ফূর্তভাবে একটা গাছ বেরিয়ে আসবে, আর সেই গাছের থেকে সুন্দর মিষ্টি মিষ্টি ফল আসবে, আর সেই ফল কিন্তু সেই বাবা মারাও পাবে। তো সুতরাং সৌরভদার সাথে কথা বলে আমি এইটুকু তো বুঝতেই পারছি যে প্রতিভা ছড়িয়ে দিলে বোধহয় বেশি বৃদ্ধি পায়, লুকিয়ে রাখার কোনো প্রবণতা যেন না থাকে। আর একটা প্রশ্নে যাব, যে প্রশ্নটা আমার বারবার হচ্ছিল মনে, যে এই যে আপনার শিল্পী, এই যে নির্বাচন, না আমি নাচ নিয়েই কিছু করব, আর আমি প্রত্যেকটা অনুষ্ঠানে আপনার দেখেছি নতুন ভাবনা, মানে একটা নাচের সাথে কোরিওগ্রাফির সাথে কোনো আরেকটা মিল নেই, একবার নতুন একটা কিছু আসছে। এতটা ভাবেন কখন? রাতে ঘুমোন? হ্যাঁ, ঘুমোই তো বটেই, তবে খুব সত্যি, হ্যাঁ, মানে এটা খুব ঠিক কথা যেটা বলেছো। এখন ভাবেন কখন? ভাবার জায়গাটা সত্যি রাত্রিবেলা, মানে সারাদিন কাজ করি বিভিন্ন রকম, আর হ্যাঁ, আর বিভিন্ন রিয়েলিটি শোতে আমাকে দেখেছো, সারাদিন তো রিহার্সাল করি, নাচ তোলাই বা লেগে থাকতে হয়, মানে শুধু ডান্স তো না, মানে একটা ডান্সার যিনি একজন ডান্স কোরিওগ্রাফার বা ডিরেক্টর, তাকে শুধু ডান্স জানলে হয় না, তাকে মেকআপ জানতে হবে, হেয়ার জানতে হবে, প্রপস জানতে হবে, প্রপসটা ইউজ কি করে করবে সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, কস্টিউমটা কিভাবে ডান্সকে কমপ্লিমেন্ট করবে, কোনো ডিস্টার্ব করবে না, সেই অনুযায়ী কস্টিউম করতে হবে, তারপরে তুমি ফ্লোরটাকে কিভাবে ইউজ করছো, এরপরে তো আসলো ডান্স। মানে আগে এতগুলো, মানে প্রপস, মেকআপ, হেয়ার ভেবে নিয়ে তারপরে, কারণ তুমি যে ক্যারেক্টারটা করছো সেই ক্যারেক্টারটাকে আগে তো তোমার ভাবনার সঙ্গে রূপদান করতে হবে, এবং সেই রূপদানটা যথোপযুক্ত না হলে তোমার সেই ডান্সটা কিন্তু ক্ল্যাশ করবে। অর্থাৎ তুমি, আমি এটাতে একদম বিশ্বাসী নই যে একটা আধুনিক গান, তাতে একটা হঠাৎ করে আধুনিক মনন চিন্তাধারা বলেই আমি একটা যেমন তেমন কিছু করে দিলাম না। আমার মনে হয় যে যেটা আমি সিলেক্ট করেছি, আমার যে সং, মানে যে গানটার উপর বেস করে আমি ডান্সটা কোরিওগ্রাফি করব, সেইটাকে আগে আমাকে না 10 বার 15 বার 20 বার শুনতে হয়। শুনে তারপরে ওই গানটার মধ্যে কি ইনার মিনিংটা রয়েছে, কি বক্তব্য কবি বা গীতিকার, সুরকার যিনি করেছেন, কেন করেছেন, এইভাবে কেন ভেবেছেন, কিভাবে ভেবেছেন, কি ভাবতে পারেন, সেইভাবে কাজ করা। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে তুমি যে বলছো না যে কমপ্লিটলি সবসময় আমি আপনাকে নতুন করে পেয়েছি, হ্যাঁ, তো
এই যে নতুন করে পাওয়াটা, এটা দর্শকের কাছে একটা, বা আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে আমার আগামী প্রজন্মের ভাই বোনেদের যারা কোরিওগ্রাফার হতে চাইছো তাদের যদি কোনো উপকার হয় সেই উদ্দেশ্যে বলা। একটা গান, আমারও পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই তুমি তাই গো, গানটা নিপাট দৃষ্টিতে যখন তুমি শুনবে বা ভাববে তখন তোমার একদম প্রেমের কথাই মাথায় আসবে। কারণ আমারও পরানো যাহা চায় তুমি তাই বলতে একটা ছেলে, একটা অ্যাফেয়ার বা একটা ছেলে মেয়ের ভালোবাসা, হ্যাঁ, বা তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও, বা অর্থাৎ তুমি অন্য কাউর প্রতি তুমি অ্যাট্রাক্ট হতে পারো বা কোনো কিছুর প্রতি অ্যাট্রাক্ট হতে পারো, এটা। তো আমি খুব মজার ঘটনা, আমি জানি না টাইম খুব তাড়াতাড়ি স্পেন্ড হয়ে যাচ্ছে, আমিও তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। আমি এই গানটা যখন চ্যানেল আমাকে বললো যে একটা রিয়েলিটি শোতে যে সৌরভ স্যার এই গানটাকে যদি করা যায়, তো আমি একটু ডিফারেন্ট ভাববো, আমি তো প্রেমের গান প্রেমের মতন করে করব না। তো আমাকে যখন দেওয়া হলো গানটা, তখন আমি গানটা 20 বার 25 বার করে ভাবছি, এবার শুনছি আর কি রাত্রিবেলায়, মানে সারাদিন শুটিং রিহার্সাল করে রাত্রি বাড়িতে শুনছি। এবার আমার মিসেস আমাকে বলছে, কি ব্যাপার গো, তুমি কি নতুন করে কারোর প্রেমে পড়লে? হ্যাঁ দাদা, তুমি এই গানটা শুনছো কেন এতবার? ঠিক আছে, এবার আমি ওকে বলছি না আসলে এই গানটাকে আমাকে নতুন করে ক্রিয়েট করতে হচ্ছে। তো ও বুঝে গেল যে গানটাকে ক্রিয়েট করার জন্য ও আমার হাজবেন্ড শুনছে। তো এখানে ওর একটা কত বড় আমার জন্য মানে বিশ্বাসযোগ্যতা, যে হ্যাঁ তাহলে ওটা নয় যে কাজের কথাই ভাবছে। তো আমি যখন ভাবলাম তখন আমার মাথায় যে আমার আলটিমেট ডান্সটা হলো, সে ডান্সটায় দেখিয়েছি আমি যে ভগবান শ্রী চৈতন্যদেব, তার স্ত্রী হচ্ছেন আচ্ছা তার মা হচ্ছেন সচিমা, আর স্ত্রী হচ্ছেন বিষ্ণুপ্রিয়া। এই তিনজনের ক্যারেক্টারে আমি বোঝানোর চেষ্টা করেছি যে বিষ্ণুপ্রিয়া ইয়েকে বলছেন, মহাপ্রভুকে বলছেন যে আমারও পরানো যাহা চায় তুমি তাই, কিন্তু মহাপ্রভু কৃষ্ণকে দেখছেন আমারও পরানো যাহা চায় তুমি তাই। এবং যখন উনি ঘর থেকে বিদায় নিচ্ছেন তখন মা বলছেন, সচিমা এসে বলছেন, তুমি সুখ যদি নাহি পাও, মানে তোমার এই সংসারে যদি তুমি সুখ না পাও, যাও সুখের সন্ধানে যাও, তো তুমি কৃষ্ণের কাছে যেতে পারো, অর্থাৎ আমি তোমাকে অনুমতি দিচ্ছি। তো দ্যাট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট একটা ভাবনা, কিন্তু গানটা কিন্তু একই রইলো, কিন্তু ভাবনাটা ভালোবাসার দিকটা স্পিরিচুয়ালি হলো আর কি। এই যে ভালোবাসা, মায়ের ভালোবাসা একটা, বউয়ের ভালোবাসা একটা, আর পুরো বিশ্বের সকলের দেবতা তার প্রতি ভালোবাসা, তার প্রতি ভালোবাসাটা অন্য, একদম পুরো নিজেকে তিনটেই তো প্রেম, তিনটেই প্রেম। আহা হা, এই ভাবনার তো সত্যিই একটা সাধুবাদ দিতেই হয়। আর যত বোধহয় গুণী মানুষের পাশে থাকা যায়, আমাদেরও জ্ঞান বেড়ে যাবে। আমার ভীষণ ভালো লাগছে কথা বলতে। এবার একটা জিনিস, লাস্ট একদম প্রশ্ন, যে সমাজে আমার খুব ইচ্ছে, এটা মানে আমি একজন শিল্পী হিসেবে বলি, আর আপনার মতামত নেব, যে কোনো আপনি অনেক সরকারি কাজ করেন, মানে করেছেন আমি দেখেছি ইতিমধ্যেই, তারপরে রাজ্য স্তরে আপনি অনেক জাজ হিসেবেও গেছেন, বিচারক হিসেবেও গেছেন। এই যে শিল্পীরা কাজ করে যাচ্ছেন, তাদের সারা জীবনটা উজাড় করে দিচ্ছেন যে শিল্পী তৈরি করার কাজ হিসেবে, কিন্তু তাদের সরকারি কোনো স্বীকৃতি নেই, সরকারি কোনো মানে সাপোর্ট নেই। প্রত্যেকটা বিদ্যালয়ে যদি এরকম করে একজন করে হবি টিচার হতো কেমন হতো? এটা তো ভীষণ ভালো একটা ভাবনা। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি তুমি যেটা বলতে চাইছো যে কালচারাল একটা জোন যদি স্কুলে থাকতো সরকারিভাবে, এবং যেটা বেসরকারিতে থাকে আজকাল, হ্যাঁ আছে তো প্রত্যেকটা, কিন্তু আমাদের সরকারি স্কুলগুলোতে যদি হয় একটা করে ক্লাস বাচ্চারা, সেটা আমরা আমাদের সরকারের কাছে নিবেদন রাখতে পারি আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে, যে কারণ প্রত্যেকটা শিল্পীর শেষ জীবনটা একটা কাজ করতে 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 তারা
প্রধানত কাজে বুঁদ হয়ে থাকেন, অর্থাৎ তার যে শেষ লাইফটা সেটা যদি সরকারিভাবে একটা কোনো অনুদানের মাধ্যমে হোক, বা অনুদান বলবো না, আমি বলবো যে এই যে যে কোনো স্কুল কলেজ স্বীকৃতি, সরকারি স্বীকৃতি প্রয়োজন, সেই জায়গাটায় যদি টিচাররা সেই কেন সম্মান পাবে না? তাই তো, কারণ একজন অঙ্কের টিচার যদি স্বীকৃতি পান, তাহলে একজন নৃত্যশিল্পী যিনি শিক্ষক তিনি সেই স্বীকৃতিটা কেন পাবেন না? নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, সংস্কৃতি সম্পন্ন যে কোনো আর্টিস্ট, সেই আর্টিস্টের একটা স্বীকৃতি সত্যি সরকারি তরফ থেকে আসাটা আসলে আমরা উপকৃত হই, এটা বলবো আর কি। যে আমাদের যে সংস্কৃতি সম্পন্ন, চেতনা সম্পন্ন মানুষ যারা সংস্কৃতিকে নিয়ে এগোতে ভয় পাচ্ছে যে এর ফিউচারটা কি, কিন্তু আরেকটা জিনিস আমি বলবো উমা, সেটা হচ্ছে যে কালচারাল কোঠা বলে একটা কোঠা কিন্তু সরকারের তরফ থেকে আছে, হ্যাঁ, এবং সেটা কিন্তু রেলওয়ে বা ব্যাংকিং এই জায়গাগুলোতে আছে বলে আমার ধারণা আছে, এবং সেই কোঠাগুলোতে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়, মানে রেলওয়ে ক্ষেত্রে জানি, খেলাতে আছে, রেলওয়েতে আছে, ব্যাংকিং এ আছে, নাচ কিংবা গান কবিতায় আছে, আছে কিন্তু এটা আছে, এবং সেটা বিদ্যালয়গুলোতে হলে আমাদের আরো ভালো লাগবে, কারণ একটা শিক্ষা স্তর, এবং সেখানে সে শিক্ষাগত যোগ্যতা থেকে তার আরো 4টে স্টুডেন্টকে তৈরি করতে পারবে এবং তারা উপকৃত হতে পারবে। আবার যাদের কি বলুন তো, সবার ওই পক্ষে তো সম্ভব নয়, হয়তো আর্থিক দিক থেকে যারা দুর্বল রয়েছে, সেই অভিভাবক অভিভাবিকারা হয়তো সেই বাচ্চাটাকে পৌঁছতে পারছেন না, কিন্তু সেই শিক্ষকের যদি আমাদের হাতে নাগালে থাকে, খুব ভালো, খুব ভালো, এটা আমাদের একটা দাবি রইলো, আবদার রইলো, তাই তো? একদম, তোমার এই দাবি বা আবদারটা আমি যতটুকুনি সরকারি স্তরে কাজ করার চেষ্টা করি, তাদেরকে আমি নিঃসন্দেহে বলবো যে আমি এরকম একটা ইন্টারভিউতে গেছিলাম, সেখানে উমাদি আমাকে এরকম একটা প্রস্তাব রেখেছেন, এবং তার মাধ্যমে সত্যি যদি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমাজের তথাকথিত শিল্পীরা, যারা শিল্প চেতনা সম্পন্ন এবং যারা দীর্ঘদিন ধরে সংস্কৃতিকে নিয়ে আছেন, তারা যদি ভবিষ্যৎটা তাদের সুরক্ষিত হয় এই ধরনের চাকরির মাধ্যমে, তাহলে তো সত্যি আমরা সত্যি উপকৃত হই, এবং আমি চেষ্টা করব আমার তরফ থেকে এই বার্তাটা আমার যতটুকুনি সামর্থ্য যাদের সঙ্গে যোগাযোগ পরিচয় আছে তাদের কাছে পৌঁছে দেওয়া। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এই ভালো লাগাটা রয়ে যাবে আমাদের অনেক দিন আমাদের মনের মনিক কোঠায়। আমি কেমন করিয়া জানাবো আমার জুড়ালো হৃদয় জুড়ালো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। প্রতিদিন আমরা নিয়ে হাজির হই নতুন নতুন শিল্পী বন্ধুদের। আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের পরিচালক শামসের মল্লিক মহাশয়কে। ধন্যবাদ জানাই আমাদের ফ্রেন্ডস টিভির কর্মকর্তা সকলকে, আর ধন্যবাদ জানাই দর্শক মণ্ডলী আপনাদের, যাদের ছাড়া আমাদের এই অনুষ্ঠান একেবারেই অসম্পূর্ণ। আবারও ধন্যবাদ জানাই দাদা আপনাকে আমাদের এখানে আসার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শিল্প সংস্কৃতির সঙ্গে থাকবেন, এই শেষ কথা বলে যাওয়া। নমস্কার।